একজন মানুষের শেষ আশ্রয়স্থল হয় আদালত। আদালতে ন্যায্য বিচার পাবেন। দুনিয়ার অন্য জায়গায় বিচারের ন্যায্যতা না থাকলেও আদালত ন্যায্য বিচার করবে, আদালত মানবিকতা দেখাবে এবং আদালতের ওপরেই মানুষ শেষ ভরসাটা করে যে এই জায়গাতে গিয়ে অন্তত হতাশ হব না। কিন্তু বারবার বাংলাদেশে এই একই জায়গায় হতাশ হওয়ার ঘটনা ঘটছে। আদালতকে নিয়ে সমালোচনা করার মতো ধৃষ্টতা কারো নেই। সমালোচনা করলে সেটা আদালত অবমাননার বিচার হবে, আদালত অবমাননার দায়ে তাকে অভিযুক্ত হতে হবে, সেটাও একটা বড় প্রতিবন্ধকতা। কিন্তু আদালত মানবিক হবে, মানবিকতা দেখাবে এবং আদালতে যিনি বিচার কার্য করেন একজন বিচারক তিনিও মানুষ এবং সমাজের মানে অন্যতম সুস্থ এবং মানবিক বোধ সম্পন্ন মানুষ, যিনি বিচার কার্য করেন, যিনি নিরপেক্ষতা হারান না, যিনি সঠিক বিচারটা করেন এবং তিনি বিচারের ওই বাণীটা প্রতিষ্ঠিত করেন যে বিচারের ফাঁক ফোকর গলিয়ে হাজারো অপরাধী মুক্ত হয়ে যাক, কিন্তু বিনা বিচারে মানে বিনা অপরাধে একজনেরও যেন শাস্তি না হয়, একজনকেও যেন শাস্তি ভোগ করতে না হয়। আজকে বাংলাদেশে যে খবরটা এসেছে, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটা সম্ভবত বাংলাদেশকে অনেক দিন কাঁদাবে। এই ভিডিওটা বাংলাদেশের রাজনীতিকে অনেক দিন প্রভাবিত করবে। এই ভিডিওর বাস্তবতা আগামীতে রাজনীতিকে যেভাবে নেগেটিভলি প্রভাবিত করবে, তাতে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক অবস্থা পরিবর্তনের মানে পজিটিভলি পরিবর্তনের কোনো ইঙ্গিত তো পাওয়া যাচ্ছেই না, বরং এই সমাজটা হিংসার চাষাবাদের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। কেউ কাউকে মানে টলারেন্সের মধ্যে রাখতে পারবে না, যে যার মতো করে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে যাবে। সেরকম সমাজের দিকেই বোধহয় আমরা এগিয়ে যাচ্ছি। একজন মা যার হাত ভাঙা, যার 4 মাসও হয়নি সিজার হয়েছে, সিজার হয়ে মানে 4 মাস না 1.5 মাস হয়েছে তার সিজার হয়েছে, 1 মাস 16 দিন আগে সিজার করে তার একটি কন্যা সন্তান হয়েছে, সেই মাকে কারাগারে পাঠানো হয়েছে হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবে। একজন মহিলা, একজন খুবই সাধারণ পরিবারের মহিলা, একজন মা, তার হাত ভাঙা, তিনি সন্তানকে ঠিকভাবে কোলে নিতে পারেন না, কোলে নিয়ে চলাচল করতে পারেন না। 1 মাস 16 দিনের সেই সন্তান সহ তাকে কারাগারে পাঠানো হয়েছে। ব্যাপারটা কি মানবিক হলো? ব্যাপারটা কি হলো? আদালতে কেন এই ঘটনাটা ঘটলো? এই ঘটনা ঘটার পরে এই ঘটনা আগামীর জন্য কি বার্তা দেবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন মা, তার নামে মামলা রয়েছে। ধরে নিলাম তিনি অপরাধী, মানে অপরাধ প্রমাণ হওয়ার আগে পর্যন্ত আর তাকে তো অপরাধী বলতে পারছেন না। আর যে মামলায় মানে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলা জামিন অযোগ্য মামলাও না, কিন্তু বিজ্ঞ আদালত তাকে জামিন দিলেন না। ওই পুলিশের কর্তৃপক্ষ থেকে তাকে কারাগারে পাঠানোর মানে আবেদন জানানো হলো, কিন্তু ওই যে পুলিশ তাকে কারাগারে পাঠানোর আবেদন জানালেন, যে উকিল টাকার মানে জন্য কিংবা যে কোনো স্বার্থ কায়েমের জন্য তাকে আদালতে পাঠানোর আবেদন জানালেন বিজ্ঞ বিচারকের কাছে, তারা সবাই জানেন যে এই মহিলার দুধের শিশু 1 মাস 16 দিন আজকে বয়স, কন্যা শিশু 1.5 মাস আগে যার সিজার করে বাচ্চা হয়েছে হাসপাতালে, সিজারের ঘা এখনও শুকায়নি, তাকে 4 মাস অন্তত রেস্টে থাকতে বলেছেন ডাক্তার। সেরকম একটা অবস্থায় একজনকে কারাগারে নেওয়া কতটা মানবিক, কতটা আইনসঙ্গত? তারপরে আবার কি যে শিশু সন্তান সহ তাকে কারাগারে যেতে হবে?
এই শিশুটা কি অপরাধ করেছে? 1.5 মাসের এই শিশুটা কি অপরাধ করলো যে তাকেও কারাভোগ করতে হবে? এই শিশুরা যেদিন বড় হবে সেদিন যদি এই জাতিকে, এই দেশকে, এই বিচার ব্যবস্থাকে প্রশ্ন করে যে আমাকে কেন বিনা বিচারে শিশু থাকা অবস্থায় জেল খাটানো হয়েছিল, তার উত্তর কি এই রাষ্ট্র, এই বিচার বিভাগ দিতে পারবে? কি বলছে গণমাধ্যম? বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে 1.5 মাসের শিশু নিয়ে কারাগারে মা, বললেন আমার বাচ্চাটা মরে যাবে। রাজনৈতিক কারণে বাচ্চা সহ কারাগারে যেতে হচ্ছে। রাজনীতি কতটা নোংরা, কতটা নিকৃষ্ট পর্যায়ে গিয়েছে বাংলাদেশে যে একজন মা তার 1.5 মাসের শিশু সন্তানকে নিয়ে ভাঙা হাতে, যে শিশু সন্তানকে তিনি কোলে ঠিকভাবে নিতে পারেন না, তাকে নিয়ে কারাগারে গেলেন। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ভাইরাল হয়ে গেছে এবং চারিদিকে হাহাকার শুরু হয়েছে। কি বলছে খবরে একটু জেনে দেখি কেন তাকে গ্রেপ্তার করা হলো। জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে হত্যা চেষ্টার মামলায় 1.5 মাসের মেয়েকে নিয়ে কারাগারে গেলেন যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগম। তিনি কোনো নেত্রীও না, তিনি আওয়ামী লীগের একজন কর্মী, যুব মহিলা লীগের একজন কর্মী, নেত্রী না। তিনি কোনো সম্ভ্রান্ত পরিবারের সদস্যও না। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তিনি নাকি এই রাতুলের বাড়িতে 120-30 জন বাহিনী নিয়ে তার বাড়িতে আক্রমণ করেছেন, নেতৃত্ব দিয়ে আক্রমণ করে টাকা পয়সা লুট করেছেন, ভাঙচুর করেছেন, এই অভিযোগ তার নামে করা হয়েছে। আবার কি হত্যা চেষ্টা, কাউকে যদি লাঠি দিয়ে একটা বাড়ি মারা হয় সেটাও তো হত্যা চেষ্টা মামলা হয়। তো সেই মামলা কি জামিন অযোগ্য মামলা? সেই মামলায় কি জামিন পাওয়া যায় না? হত্যা মামলায়ও তো জামিন পাওয়া যায়, কিন্তু এখানে কেন জামিন দেয়া হবে না? শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এই সিদ্ধান্ত দিয়েছেন তাকে কারাগারে যেতে হবে। কতটা মানবিক সিদ্ধান্ত, কতটা অসাধারণ সিদ্ধান্ত! এবং এই সিদ্ধান্ত আগামীতে রাজনীতিকে এমনভাবে, কুমতলবে রাজনীতিকে প্রভাবিত করবে যে এই রাজনীতি নোংরা অবস্থা থেকে উত্তরণের পথ খোঁজা তো অনেক দূরের কথা, আরও অনেক বেশি নোংরা পর্যায়ে যাবে, আরও বেশি প্রতিশোধ পরায়ণতার দিকে যাবে, আরও বেশি হিংসার চাষ করা হবে। সমাজে একজন আরেকজনের মধ্যে যে টলারেন্সের মাত্রা, সেই মাত্রা একেবারে মাটির সঙ্গে, ধুলার সঙ্গে মিশে যাবে। বলা হচ্ছে যে শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের 26 নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে জড়িত একজন কর্মী, কোনো নেতা না, নেত্রী না। গতকালকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে তোলার পরে আদালতে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শেখ নজরুল ইসলাম। এই শেখ নজরুল ইসলামের কাছে বিনীত প্রশ্ন, আপনিও তো কোনো মায়ের সন্তান, আপনিও তো কোনো একদিন শিশু ছিলেন। আপনার মা, আপনার বয়স যখন 1.5 মাস ছিল, তখন যদি আপনার মায়ের হাত ভেঙে যেত, আপনার মা যদি আপনাকে বুকের দুধ পান করানোর জন্য কোলে নিতে না পারত, সেরকম মুহূর্তে আপনার মাকে যদি কারাগারে পাঠানো হতো এবং আপনার মতো একজন পুলিশ আপনার মাকে আপনি সহ যদি কারাগারে পাঠানোর জন্য আদালতে আবেদন জানাতো, তাহলে এই খবর শুনে আপনার কেমন লাগতো? এতটা অমানবিক হতে পারেন একজন পুলিশ অফিসার? আবেদনে বলা হয়, মামলার ঘটনায় এই আসামির জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। তো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, তো কি হয়েছে? সাক্ষ্য প্রমাণ আপনি আদালতে সাবমিট করে তাকে দোষী প্রমাণ করবেন, আদালত তাকে শাস্তি দেবে। শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আপনি অপরাধী বলতে পারছেন না। আর এই সকল হত্যা চেষ্টা মামলা, একে মারছে ওকে মারছে, সাকিব আল হাসান কানাডায় খেলছে T10 লিগ, তাকে আপনি হত্যা মামলার আসামি বানিয়ে দিয়েছেন। কিভাবে এই মামলাগুলোতে আসামি ঢোকানো হয়েছে সেগুলো তো আমরা সবাই জানি। প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস ডিজাইন যেটা করা হয়েছিল সেটা আমরা সবাই জানি। আর প্রফেসর ইউনূসের ওই মেটিকুলাস ডিজাইন
ডিজাস্টার যেটা তৈরি করেছিল বাংলাদেশের ভেতরে, সেই ধারা কি বিএনপি সরকারের আমলেও অব্যাহত থাকবে? এই পুলিশ অফিসার কি বিএনপির নতুন সরকারকে বিপদে ফেলতে চাইছে? এই ঘটনা আজকে বিএনপি সরকারের ভাবমূর্তি কতটা নষ্ট করেছে সেটা কি একবারও ভেবেছেন এই তথাকথিত পুলিশ অফিসার? গোপন তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সক্রিয় ভূমিকা পালন করে বলে তদন্তে জানা গেছে। মুখস্থ ডায়লগ, মানে এতটাই মুখস্থ ডায়লগ যে এই ডায়লগ আপনি না বললেও সবাই মানে জানে যে আপনি এই ডায়লগ দেবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা বিশেষ প্রয়োজন। কেন? তদন্ত আপনি করবেন, তদন্ত আপনি কত যুগ ধরে করবেন তার কোনো গ্যারান্টি আছে? ততদিন এই নিরপরাধ মানুষ, যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি মাত্র অভিযুক্ত এবং নিরপরাধ। তাকে আপনি জেলে আটকে রাখবেন কেন, তাও শিশু সন্তান সহ? তার সিজার করা, তার এখনো পেটের ঘা শুকায়নি, সে ঠিকভাবে হাঁটতে পারে না, তার এক হাত ভাঙা, তার সন্তানকে সে কোলে নিতে পারে না, দুধ খাওয়াতে পারে না, আর সেই শিশু সন্তানকে আপনি জেল খাটাবেন এরকম স্পর্ধা আপনাদেরকে কে দিয়েছে এই দেশে? দুপুর 2টার দিকে আসামিকে এজলাসে তোলা হয়। শিল্পী স্বামী, বোন, ননদ, খালা সহ স্বজনরা আদালতে হাজির হন। তারা বলছিলেন গেল মাসের 4 তারিখে আদ্দিন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম হয়েছে। বাথরুমে পড়ে তার বাম হাত ভেঙে গেছে, বাচ্চাকে ঠিকমতো কোলেও নিতে পারে না, একা বাচ্চাকে সামলাতে পারে না। শিল্পীর পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন যে তার মানে 1 মাস 16 দিনের কন্যা সন্তান রয়েছে, তাকে সিজার করা হয়েছে, যে কোনো শর্তে তার জামিন প্রার্থনা করছে। কিন্তু ওই বিজ্ঞ আদালত যেন মানে একটা মোমের মূর্তি, তিনি কারো মানে শুধুমাত্র মানে বাদীপক্ষের মানে কি বলে মানে যারা মামলা করেছে তাদের পক্ষের উকিলের এবং এই পুলিশ অফিসারের কথা শুনতে পেয়েছেন। অন্য কারো কথা বলার সময় তিনি মোমের মূর্তি হয়েছেন, কারো কথা তার কর্ণপাত হয়নি। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। জামিন নাকচের আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন শিল্পী অসুস্থ থাকায় আদালত পাড়ায় স্বজনরাই বাচ্চাকে কোলে করে রাখেন। কান্নাকাটি করলে বাচ্চাকে দুধ পান করাতে তিনি কোলে নেন। শিল্পী বলেন, সিজারের কাটা জায়গায় এখনো ব্যথা করে, বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারি না, ও তো মরে যাবে, আমার বাচ্চা মরে যাবে, আমার হাতে সমস্যা, বাচ্চা পালতে পারি না, ওকে আমি আমার সাথে নেব না। অর্থাৎ এই মা তার শিশুকে কারাগারে নিতে চাননি, কিন্তু আদালতের নির্দেশে শিশু সহ কারাগারে পাঠানোর মানে নির্দেশ এসেছে এবং পুলিশও শিশু সহ কারাগারে পাঠিয়েছে। কতটা মানবিক আমরা, তাই না? বিকাল 3:12 দিকে শিল্পীকে আদালত থেকে বের করে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। আদালতের 4র্থ তলা থেকে কাঁদতে কাঁদতে বাচ্চাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকেন আর বলেন, রাজনীতির কারণে আমার এই অবস্থা, রাজনৈতিক কারণে বাচ্চা সহ কারাগারে যেতে হচ্ছে। হাইরে রাজনীতি! এই রাজনীতি এতটা নিকৃষ্ট হবে আরও এই দেশে যে সেদিন আসলে রাজনীতি একেবারে রীতিমতো দুর্গন্ধ ছড়াবে, এতটাই দুর্গন্ধ ছড়াবে যে রাজনীতির আশেপাশে আসা তো অনেক দূরের কথা, রাজনীতি থেকে কিভাবে বাঁচা যায় তার পথ খুঁজবে মানুষ। রাজনীতিকে এতটা মানে মানে অসহায় অবস্থায় নিয়ে গেছে প্রফেসর ইউনূসের এই বাটপার সরকার। পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যায়। শিল্পীর স্বামী রহিম হোসেন সোহাগ বলেন, 3 ছেলের পর আমার মেয়েটার জন্ম, তাকে সহ আমার স্ত্রীকে কারাগারে যেতে হচ্ছে। আমার 4.5 বছরের ছোট ছেলের হাতে হাড় বাড়ছে, মানে তার ছোট ছেলেটাও অসুস্থ, তারা মাকে ছাড়া কান্নাকাটি করবেই স্বাভাবিক। শনিবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তার হাতে অপারেশন হয়েছে, ছেলের অপারেশন হয়েছে। শিল্পীর খালা সুমি বলেন, ও তো সিজারের রোগী, 4 মাস ডাক্তার রেস্টে থাকতে বলছে, ও তো ঠিকমতো বসতেই পারে না, হাতে সমস্যা, বাচ্চাটার যত্ন নেবে কেমনে? জেলখানায় গেলে গরমে বাচ্চাটাই মরে যাবে, আমরা বাচ্চাটাকে রেখে দিতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের দিল না, কি হবে আল্লাহ জানেন। এদের আসলে আল্লাহর উপরে ভরসা করে বাঁচা ছাড়া আর কোনো উপায় নেই। মামলার বিবরণে বলা হয়, বৈষম্য যেটা বলছিলাম এই বিবরণটা শুনেন, মেটিকুলাস ডিজাইন আছে এখানে। 2024 সালের 16 জুলাই চাংখারপুর এলাকায় গুলিবদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই মেয়ে, এই নারী নাকি তার এলাকায় ওই মানে তেজকুনিপাড়ার যেখানে বাড়ি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাকে মারার নেতৃত্ব দিয়েছে, এই বলে তার নামে মামলা করা হয়েছে। আসামির নির্দেশে, এখানে আরও ভয়াবহ ব্যাপার, আসামির নির্দেশে 23 জুলাই সন্ধ্যায় এজাহারভুক্ত আসামিরা অচেনা 120-30 জন ওই শিক্ষার্থীর তেজগাঁওয়ের বাসায় হামলা চালান। বাসার আসবাবপত্র ও ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে 5 লাখ টাকার ক্ষতি হয়। 3 লাখ টাকা মূল্যের মালামাল লুটপাট এবং চুরি করে নিয়ে যায়। শিল্পী এবং অন্য আসামিরা ওই শিক্ষার্থীর বাবা সোহেল রানাকে এলোপাথারি মারপিট করেন। এ ঘটনায় গত বছরের 25 জানুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 103 জনের নামে মামলা করা হয়। অচেনা 120-30 জনকে আসামি করে শিক্ষার্থী রাতুলের মা শাহানুর খানম তেজগাঁ থানায় মামলা করেন এবং এই মামলার পেছনেও মামলা বাণিজ্য আছে, মেটিকুলাস ডিজাইন আছে এবং বাটপার বিগত যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন তো রয়েছে। এই যে ঘটনাটা আজকে ঘটল, আমি নিশ্চিত যে বিএনপি সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কানে এই খবরটা গিয়েছে, তারা এই ব্যাপারটা দেখেছেন, জেনেছেন এবং এই ব্যাপারে যদি আশু সিদ্ধান্ত না হয় তাহলে এটা বিএনপি সরকারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো এটার ব্যাপারে উঠে পড়ে লাগবে, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো উঠে পড়ে লাগবে। মানবাধিকার লঙ্ঘনের চরমতম ঘটনা যেটা ঘটল, এই ঘটনা সরকারকে মুসিবতে ফেলবে এবং সেই মুসিবত থেকে বাঁচার একমাত্র উপায় হতে পারে যে ইউনূস সরকার যাওয়ার পরেও এই আদালত পাড়ায় মেটিকুলাস ডিজাইনগুলো কারা করছে, সরকারকে বিপদে ফেলার জন্য, সরকারকে ফাঁদে ফেলার জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে কিনা, নাকি অতি উৎসাহী সরকারের মধ্যেই কেউ এই কাজগুলো করছে, সেগুলো এখনই সরকারকে যাচাই বাছাই করতে হবে। এবং এই ব্যাপারে যদি সরকার উদ্যোগী হয় এবং এই উদ্যোগ নেওয়ার ফলে আমরা প্রত্যাশা করব যে আজকে রাতটা যেন কোনোভাবে কারাগারে থাকলেও এই শিশুসহ এই মায়ের হাত ভাঙা, সিজার করা এই মায়ের যেন আগামীকালকে জামিনে মুক্তি পাওয়া সম্ভব হয়, নতুবা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা মহা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দর্শক, আপনার কাছে প্রশ্ন, এভাবেই চলবে আমার সোনার বাংলা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।